আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড। ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই, তাই না? আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার শুরু করতেছি। আজকে একটু রিল্যাক্সে আজকে পড়াবো। মানে আজকে নতুন চ্যাপ্টার শুরু করলেও আজকে নতুন চ্যাপ্টারে শুধু বেসিক পড়াবো। মানে যেই বেসিকগুলা অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টারের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য যেটা লাগে সেটা অনেকটাই পরিমাণগত রসায়নের সাথে রিলেটেড। যে বেসিকগুলো আছে সেগুলো আজকে শুধু পড়াবো, এবং এর পরের 2টা বা 3টা ক্লাসে আমরা আসলে পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব। মানে এখানে বেশিরভাগই থিওরিটিক্যাল জিনিস, যে কিভাবে করে ল্যাবরেটরিতে তুমি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করবা, হ্যাঁ, কিভাবে করে কোনটা কি কাজে ব্যবহার করা হয়, সেফটি মেজারমেন্টে কি কি নির্দেশনা আছে, তারপরে কিছু ব্যালেন্সের বিষয় আছে। পল বুঙ্গি নামে একটা ব্যালেন্স আছে, হ্যাঁ, এই এই জিনিসগুলা। তারপরে ডিজিটাল ব্যালেন্স আছে, এবং তার সাথে সাথে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অ্যাকচুয়ালি হুম অ্যাকচুয়ালি হচ্ছে পরিমাণগত রসায়ন টাইপের জিনিস, কিন্তু বেসিক আর কি। এবং এখান থেকে যদি সৃজনশীল আসে এই টাইপটা থেকে আসে, এবং আরো একটা জিনিস থেকে আসে, আমি বলে দিব, সমস্যা নেই। তো আজকের জিনিসটা আমরা একটু রিল্যাক্সে পড়বো, অনেকদিন ধরে যেহেতু আমরা চ্যাপ্টার 4 এর একটা প্রেশারের মধ্যে ছিলাম। চ্যাপ্টার 4টা কিন্তু শেষ করে দিও, হ্যাঁ। চ্যাপ্টার 4 এর আচ্ছা, চ্যাপ্টার 4 এর তোমাদের আহ, ইয়েটা এখন পর্যন্ত দেই নাই, প্র্যাকটিস শিটটা। এটার পিছনে রিজন হচ্ছে প্র্যাকটিস শিটটা যখন টাইপ করতে দিয়েছি কিছু টাইপিং মিস্টেকও করেছে, ওটা আমি প্রুফ দেখতে শেষ করতে পারি নাই। কিছু মিস্টেকগুলা কারেকশন করে দিয়ে তারপরে দিব আর কি। ঠিক আছে। উইকলি এক্সাম কি এবার হবে? হ্যাঁ, উইকলি এক্সাম হবে। তো যতটুকু পড়ানো হয়েছে অতটুকুর উপরে উইকলি এক্সাম হয়ে যাবে। ঠিক আছে, মানে তাপ রসায়নের উপরে আর কি উইকলি এক্সামটা হবে। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আজকে কিছু বেসিক জিনিস শিখবো, দেখবা যে এই বেসিক জিনিসগুলো তোমাদের সবসময় কাজে লাগবে। আসো আমরা শুরু করি। এটা অনেকটা তোমাদের ক্লাস 9-10-এর মোল এবং মোলের ধারণার সাথে রিলেটেড। সবাই রেডি হয়ে থাকলেও রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দিই। সবাই কি আমরা রেডি আছি? এই চ্যাপ্টার কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট? তোমরা 26 ব্যাচের জন্য যখন অ্যাডমিশন আসবে, অ্যাডমিশনে এইখান থেকে এমসিকিউ বেশি আসে। তবে ওই যে বললাম, এইটা অনেকটা পরিমাণগতর সাথে রিলেটেড, তাই এই চ্যাপ্টার থেকে কোনো একটা রিটেন কোশ্চেন আসছে নাকি পরিমাণগত থেকে আসছে এটা বলাটা মুশকিল আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদেরকে পড়তে হবে, আসল কথা পড়তে হবে। এই চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নাই যে হ্যাঁ আমি কম পড়বো না। কম পড়বা না, এটা শর্ট সিলেবাসে ছিল না। সেই জন্য ইদানিংকালে দেখবা যে 2020-এর পরে অ্যাডমিশন গুলাতে কম, নাই বললেই চলে। এটা শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা ছিল না। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। তো প্রথমে আমি তোমাদেরকে যদি বলি মোলারিটি। মোলারিটি এই মোলারিটি জিনিসটা আসলে কি? মোলারিটি কাকে বলে? মোলারিটি কাকে বলে? ঠিক আছে, লেখো। নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মোল দ্রব্য উপস্থিত থাকতে পারে, যত মোল দ্রব্য থাকে তাকে
মোলারিটি বলে। তাকে মোলারিটি বলে, তাই না? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে, দ্রব দ্রবীভূত থাকে বা দ্রব থাকে, দ্রব দ্রবীভূত থাকে অথবা দ্রব থাকে, দুটোই বলতে পারো, সমস্যা নেই। তো দেখো, তার মানে মোলারিটিটাকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, মনে করো মোলারিটি হচ্ছে এস, মোলকে আমরা যদি এন দ্বারা প্রকাশ করি, মোল হচ্ছে এন, দ্রবের মোল। আচ্ছা, আয়তনকে আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি, এখানে একটা বড় বিষয় হচ্ছে কার মোলারিটি, কার মোল, কার আয়তন। এটার অ্যান্সার হলো মোলারিটি হয় দ্রবণের। মোলারিটি কার হয়? দ্রবণের মোলারিটি। দ্রবণের মোলারিটি বা দ্রবণের ঘনমাত্রা, এটা একটা ঘনমাত্রা, তার মানে মোলারিটিটা হয় হচ্ছে দ্রবণের। সেকেন্ড কথা, মোল হয় হচ্ছে দ্রবের মোল, আবার আয়তন হয় হচ্ছে দ্রবণের। আয়তন যেটা আমরা বলি সেটা হচ্ছে দ্রবণের। তার মানে আমরা যখন বলি মোলারিটি সমান এস সমান এন ভাগ ভি, তখন দুইটা জিনিস প্রযোজ্য, দুইটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে। ভিটা হচ্ছে লিটার এককে, প্রতি লিটারে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। স্যার কি কি পড়বো সামারি করে দিলে ভালো হতো আগে। কোনটার ক্ষেত্রে কি কি পড়বা? কোনটা? সাউন্ড নাই? সাউন্ড কি নাই নাকি? সাউন্ড আছে না? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, কি কি পড়বো মানে কোন চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে? আগের চ্যাপ্টারে? আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো? এই চ্যাপ্টারে কি কি পড়বো? আজকে আমি বেসিক পড়াচ্ছি, আজকে কিছুই জানাবো না যে তোমাদের পুরাটা কি পড়বো, সেইটা আমি সামারি করে দিব আগামী দিন। কারণ আগামী দিন এটার ধারাবাহিক পড়ানোটা শুরু হবে, শুরু থেকে যে পড়ানো সেটা আগামী দিন শুরু হবে। আজকের ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস, এখানে লিখে রাখি, আমাদের জন্য সুবিধা হবে তাহলে, তাই না? আমাদের জন্য এটা সুবিধা হবে। আজকেরটা হচ্ছে চ্যাপ্টার, এটা কোনো ধারাবাহিক ক্লাস না, এটা জাস্ট বেসিক ক্লাস। এই জিনিসটা তোমার তারপর ধারাবাহিক ক্লাস শুরু করার সময় পুরো টপিকগুলা সম্পর্কে আমি ধারাবাহিকভাবে বলে দিব। বুঝতে পারছো? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো, এস সমান হচ্ছে এন বাই ভি। এখন এইখানে ভিটা অবশ্যই লিটার এককে, ঠিক আছে, কিন্তু আরো একটা জিনিস প্রযোজ্য, এনটা হচ্ছে দ্রবের ইংরেজি হচ্ছে সলিউট, ঠিক আছে, আর ভিটা হচ্ছে দ্রবণ, যেটার ইংরেজি হচ্ছে সলিউশন, এবং এসটাও হচ্ছে দ্রবণের, এটা হচ্ছে সলিউশনের। তার মানে কোনো দ্রবণের আয়তন, কোনো দ্রবণের ঘনমাত্রা বের করার যেটা সিস্টেম, সেটা হচ্ছে একটা দ্রবণী বা দ্রব যত মোল দ্রবীভূত আছে সেইটা 1 লিটার দ্রবণে কত মোল দ্রব দ্রবীভূত আছে সেটাকেই আমরা বলবো হচ্ছে মোল। যেমন তোমাকে আমি একটা কথা বলি, হ্যাঁ দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যে মোল বের করার জন্য আমাদের ফর্মুলাগুলো সবার মনে আছে কিনা? কোনো একটা মোল বের করার জন্য যে ফর্মুলাগুলো ছিল ক্লাস 9-10-এ, কোনো ভরকে তার মোলার ভর বা আণবিক ভর দ্বারা ডিভাইড করলে মোল পাওয়া যায়, ঠিক আছে। তারপরে কোনো দ্রবণের আয়তন, কোনো গ্যাসের আয়তন যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে দেওয়া থাকে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেসারে যদি দেওয়া থাকে, তাহলে সেই আয়তনকে 22.4 দ্বারা ভাগ করলে তুমি মোল পাবা। অথবা এসএটিপিতে যদি দেওয়া থাকে তাহলে তুমি 24.789 দিয়ে ভাগ করলে মোল পাবা। অথবা যদি কোনো গ্যাসের অনুপরমাণু বা কোনো পদার্থের অনুপরমাণু বা আয়নের পরিমাণ দেওয়া থাকে, তাহলে তাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে মোল পাবা। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা,
যেটা হচ্ছে তোমার 6.022 ইন্টু 10⁻23। অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি মোল পাবা। আমার কি প্রবলেম করতেছে নাকি সবার? আচ্ছা, একটু থামো, একটু আমি দেখি। আমরা একটু দেখে নেই। মানে 0 ডিগ্রি সেলসিয়াস? না না, ঠিক আছে, প্রবলেম নেই। আচ্ছা, প্রবলেম নেই, ক্লিয়ার আছে। আচ্ছা, তারপরে পিভি ইকুয়াল এনআরটি বলে একটা সূত্র আছে। পিভি ইকুয়াল এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি বলে একটা সূত্র আছে। সেইখান থেকে পিভি বাই আরটি করলে তুমি এন পাবা। পিভি বাই আরটি করলে তুমি এন পাবা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এনটা হচ্ছে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা। হ্যাঁ, এন অণু, পরমাণু বা আয়নের সংখ্যা। এসটিপি কি আর এসএটিপি কি? এসটিপি হচ্ছে, এসটিপি কি বলতো? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড, এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা বাংলায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তো বুঝতেই পারছো, বলেই দিলাম, বাংলায় লিখে দেই। এটাকে বলি আমরা প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম চাপ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। আর এটাকে বলি আমরা কক্ষ তাপমাত্রা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। হ্যাঁ, প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা ওইটা। এটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 এটিএম বা 1 বার চাপ। 1 এটিএম বা 1 বার চাপ, 1 এটিএমও বলা যায়, এটাকে 1 বারও বলা যায়, ঠিক আছে? 1 বার। এটা পরিবেশ রসায়নে পড়বো আমরা। পিভি ইকুয়াল এনআরটি, এটাও পরিবেশ রসায়নে পড়বো। এগুলো কোথায় পড়বো? পরিবেশ রসায়নে আরো ভালো করে পড়বো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, তারপরে এনটিপি আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন দেখো, এইভাবে করে আমরা মোল বের করতে পারি। এখন কথাটা হচ্ছে ভাইয়া অর্গানিকের থার্ড লেকচারটা কখন ইউটিউবে আপলোড দিবেন? অর্গানিকের থার্ড লেকচারটা ইউটিউবে আপলোড চলতেছে, ওটা অনেক বড় লেকচার, তো আপলোড মানে এগুলো লেকচারগুলো আপলোড হতে সময় লাগে, ধরো 1-1.5 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, আপলোড দিয়ে রাখছি আমি। ওকে, ঠিক আছে, খেয়াল করো। এখন এখন একটা মজার বিষয় খেয়াল করো। ধরো আমি তোমাকে বললাম 500 গ্রাম Na2CO3 এর দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে দ্রবণের ঘনমাত্রা কত? তুমি দেখো এই কোশ্চেনটা ভালো করে মনোযোগ দাও, মনোযোগ দিয়ে করো। জৈব পুরো অধ্যায় করে দিবেন? হ্যাঁ, ওকে, দেখো 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 ভাইয়া, জৈব যৌগের ক্লাসগুলো না করলে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। তুমি 26 ব্যাচের হইলে তুমি আবার, আমি তো ইয়া দিবই, সমস্যা নাই, প্রথম থেকে শুরু করবা, তখন এখনই করতে হবে 26 ব্যাচের তা না। কিন্তু অনেকের অনেক কলেজে
26 ব্যাচেই দেখা যায় যে জৈব যৌগ শুরু করে দিছে, তাদের জন্য 26 ব্যাচেরটা তোমরা করে আগায় রাখতে পারো। হ্যাঁ, এখন 26 ব্যাচের জন্য তোমার ওইটা কঠিন মনে হতে পারে, বুঝতে পারছো, জিনিসটা কঠিন মনে হতে পারে। যদি তোমার কলেজে যদি না করায় তাহলে কঠিন মনে হতে পারে। এখন না করলে কোনো ক্ষতি নেই যদি 26 ব্যাচের হয়ে থাকো। আমি এটা আর্কাইভে দিয়ে দিব, তারপরে তো ক্লাস যখন নিব তখন তো নিবই। আচ্ছা দেখো, এখন খেয়াল করো, 500 গ্রাম সোডিয়াম কার্বনেটের দ্রবণে 10 গ্রাম দ্রব আছে। দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.5 হলে একটা অঙ্ক যখন তুমি দেখবা, তুমি এই দিকে তাকানোর সময় এই দিকে যখন তুমি দেখবা এইটা মৌলের পর্যাবৃত্ত ধর্মেরই অঙ্ক, তখন তুমি কিভাবে করে চিন্তা করবা, চিন্তাটা কেমন হবে সেটা একটু ভালো করে বুঝো। চিন্তাটা এমন হবে যে আমার এখানে আমরা জানি মোল বের করার, আমার মোলারিটি বের করতে বলছে, মোলারিটি দ্রবণের ঘনমাত্রা বলতে মোলারিটি কত, ঘনমাত্রা বলতে অ্যাকচুয়ালি লিখে দেই একবারে, এটার নাম হচ্ছে মোলারিটি কত, মোলারিটিটা বের করতে বলছি, মোলারিটি কত। আচ্ছা তোমরা জানো যে এস ইকুয়াল এন বাই ভি, আর এন বাই ভি যে আছে, ভিটা লিটার এককে, এন এর জায়গায় ডাব্লিউ বাই এম বসাইলে ডাব্লিউ বাই এম ভি, এটাও তোমরা জানো, ডিরেক্টলিও জানো তোমরা এই সূত্র কি ডাব্লিউ বাই এম ভি, এই এন এর জায়গায় যদি ডাব্লিউ বাই এম বসাই, ডাব্লিউ বাই এম ইন্টু ভি, ভিটা লিটার এককে, এটাও তোমরা জানো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা সব বলে দিব, চ্যাপ্টার 4 কিভাবে পড়বা এইটা নিয়ে আমি একটা তোমাদের মানে এইটার উপরে তো মাত্র 4টা ক্লাস হবে, আজকের ক্লাস মিলে আর এরপরে 3টা ক্লাস, ম্যাক্সিমাম 3টা, 2টাও হইতে পারে। তারপরে আমি তোমাদেরকে ওভারঅল বলে দিব যে কোন বই থেকে কোথায় থেকে কি পড়বা। হ্যাঁ চ্যাপ্টার 4ও বলে দিব, চ্যাপ্টার 1ও বলে দিব, কোনো প্যারা নেই, এখন একটু মনোযোগ দাও, ঠিক আছে। ওকে খেয়াল করো, হ্যাঁ ওকে, এন বাই হচ্ছে ভি, ডাব্লিউ বাই এম ইন্টু ভি লিটার, বুঝছো, ক্লিয়ার। এখন দেখো তোমার কি দেওয়া আছে বলো তো, এই ডাব্লু যদি আমি যদি মোলারিটি বের করতে চাই, এই ডাব্লুটা এইটা কি এই 500 নাকি আসলে 10, কি মনে হচ্ছে তোমার, একটু আমাকে বলো তো, 500 নাকি 10, বলো তো 500 নাকি 10 কোনটা, 500 নাকি 10? গুড, আরিফুজ্জামান ঠিক লিখছো, কিন্তু বাকিরা কই, 10, হ্যাঁ ওকে, গুড। এই সাজিদ 500 কেন, 500 লিখছো, 500 লিখছো। আচ্ছা দেখো আমি বলছিলাম এই এনটা হচ্ছে দ্রবের, এই এনটা কার, দ্রবের, আর এইটা কার, দ্রবণের। এন যেহেতু দ্রবের, এন ইকুয়াল তো ডাব্লিউ বাই এম আসছে, তাহলে ডাব্লিউ আর এম এটা হচ্ছে দ্রবের, ডাব্লিউ আর এমটা কি, ডাব্লিউ আর এমটা হচ্ছে দুইটাই দ্রবের, তার মানে ডাব্লিউটা ডেফিনেটলি হচ্ছে 10, দ্রবের ভর লাগবে। আর কিসের ভর লাগবে, দ্রবের ভর লাগবে, কথা কি বুঝছো। সবসময় মনে রাখবা দ্রবের যেহেতু মোল লাগবে, আর মোল বের করতেই ডাব্লিউ বাই এম আসছে, তাহলে ডাব্লিউটাও দ্রব, এমটাও দ্রব, বুঝছো, বুঝছো কি, সলিউটের লাগবে, এটা কি বুঝলা। যেহেতু এনটা দ্রব লাগতেছে আমার, ভিটা তো দ্রবণ, ভিটা দ্রবণের, কিন্তু মোল তো লাগে দ্রবের মোল প্রতি লিটার দ্রবণে, তার মানে এন ইকুয়াল তো ডাব্লিউ বাই এম, তাহলে ডাব্লিউ আর এম দুটাই হচ্ছে দ্রবের লাগবে। এখানে দ্রবের মোল দেওয়া আছে কত, 10 গ্রাম, ওকে। এম হচ্ছে আণবিক ভর, দ্রব তো সোডিয়াম কার্বনেট, এর আণবিক ভর হচ্ছে 106। এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106 না, এর আণবিক ভর হচ্ছে 106। আচ্ছা ইনটু ভি লাগবে, আয়তন লাগবে, বলো তো এইবার বলো তো, আয়তন যে লাগবে, আয়তন কার লাগবে, আয়তন কি দ্রবের লাগবে নাকি দ্রবণের লাগবে, কার লাগবে, সলিউট নাকি সলিউশন, কার লাগবে, দ্রবের লাগবে নাকি দ্রবণের লাগবে, কার লাগবে, দ্রবের নাকি দ্রবণের, আয়তনটা কার। আমাদের সংজ্ঞা বলছিল কি, সংজ্ঞা বলেছিল প্রতি লিটার দ্রবণে, মানে আয়তনটা লাগবে হচ্ছে দ্রবণে, আর দ্রবটা লাগবে হচ্ছে মোল, মোলটা হবে দ্রব, তার মানে লাগবে হচ্ছে দ্রবণের। এই আবার লিখছো দ্রব, দ্রব না, এই দ্রব কেন লিখছো,
এটা দ্রবণ হবে, দ্রবণ। হ্যাঁ, একটা ন যোগ করে দাও। দ্রব ন ন দ্রব, এন লিখতে ভুলে গেছি, লিখে দাও, তাহলেই হবে দ্রব অন। তাহলে দ্রবণের লাগবে। এখন দ্রবণের আয়তন তো দ্রবণের তো আয়তন দেওয়া নেই, কিন্তু দ্রবণের একটা ভর দেওয়া আছে। এটা হচ্ছে দ্রবণের ভর। খেয়াল করো, দ্রবণের কি দেওয়া আছে বলতো? দ্রবণের একটা ভর দেওয়া আছে, দ্রবণের ভর। তাহলে দ্রবণের ভর যে দেওয়া আছে, ধরলাম বড় হাতের একটা কিছু ধরা যেতে পারে, না ধরলাম, দ্রবণের ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম। ছোট হাতের এম দিই, বড় হাতের এম যেহেতু এখানে আণবিক ভর ধরে ফেলছি, হ্যাঁ, তাহলে ছোট হাতের এম দিলাম, ছোট হাতের এম হচ্ছে 500 গ্রাম দিলাম। ঠিক আছে, তোমরা আমাকে বলো তো, একটা জিনিসের ভর দেওয়া থাকলে সেই জিনিসেরই আয়তন বের করতে হলে তোমাকে কি করতে হবে? ফিজিক্সের সূত্র, ফিজিক্স পড়ছো? অপূর্ব ভাইয়া পড়াইছে? বলো, অপূর্ব ভাইয়া পড়াইছে? রো সমান এম বাই ভি, এটা কি পড়ছো তোমরা জীবনে? বলো তো, রো সমান এম বাই ভি, এটা কি পড়েছ জীবনে? পড়েছ রো সমান এম বাই ভি। রো মানে কি? ঘনত্ব। ঘনত্ব সমান ভর ভাগ আয়তন। তাহলে আমরা আয়তন সমান কি লিখতে পারি? ভর ভাগ ঘনত্ব, তাই না? ভর ভাগ ঘনত্ব, এটা লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে। অপূর্ব দাদা খালি ছাকা দেয়। আচ্ছা, ঠিক আছে, বলে দিব ছেলেটা ছাকা কেন দিচ্ছে এরকম। ওকে, এসএসসি তে পড়ছো? আচ্ছা, অস্থির, তুমি তো অস্থির। দেখো, তোমরা সবাই এসএসসি তে পড়ছো না? এম বাই ভি, একটা জিনিস খেয়াল করো, এখানে একটু আমি ইউনিটগুলো নিয়ে একটু কথা বলি। এম এর ইউনিট যদি গ্রাম হয়, আমি যদি এমটাকে গ্রামে প্রকাশ করি, মানে ওখানে যেমন 500 গ্রাম দেওয়া আছে, কোনো প্রকারের রোটা যদি গ্রাম পার এমএল হয়, তাহলে ভিটা আমি এমএল এককে পাবো। ভিটা একটা আমি কি এককে পাবো বলো তো? ভিটা আমি মিলিলিটার এককে পাবো, মিলিলিটার এককে। দেখো কিভাবে, এই যে উপরে গ্রাম আছে, গ্রামকে যদি তুমি গ্রাম পার এমএল দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে? গ্রাম ইনটু হয়ে যাবে উপরে এমএল, নিচে গ্রাম। তাহলে কি কি একক পাওয়া যাবে বলো তো? মানে আলটিমেটলি ভি এর একক এমএল এ পাওয়া যাবে। এটা কি বুঝতে পারছো কাহিনীটা? যদি আমার ভরটাকে গ্রামে নেই, আর ঘনত্ব যেটা আছে সেটাকে গ্রাম পার এমএল এ নেই, গ্রাম পার মিলিলিটারে নেই, তাহলে আয়তন পাওয়া যাবে মিলিলিটারে। আয়তন পাওয়া যাবে কিসে? মিলিলিটারে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এখন তুমি ইচ্ছা করলে, হ্যাঁ, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে এর ভর পাইছি আমরা, কিন্তু আমার ঘনত্ব দেওয়া নাই। ঘনত্ব দেওয়ার জায়গায় একটা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। এখন থেকে বারবার একটা কথা বারবার মনে রাখবা, অল টাইম মনে রাখবা, যখনই তুমি দেখবা আগু, এই আগু আপেক্ষিক গুরুত্ব, আগু যখনই দেখবা আপেক্ষিক গুরুত্ব সংজ্ঞা মনে করার কোনো দরকার নাই। পানির ঘনত্বের চেয়ে কত গুণ ভারী, হাবি জাবি, এগুলা কোনো মনে করার দরকার নাই। যখনই আপেক্ষিক গুরুত্ব দেখবা, তোমার সেন্স একটা কাজ করবে, আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না, কিন্তু এই আপেক্ষিক গুরুত্বের যে মানটা থাকে, সেই মানটাই হচ্ছে ঘনত্বের মান, এবং সেই ঘনত্বের মানটা কোন এককে? অ্যান্সার হচ্ছে যেই মানটা দেওয়া থাকবে সেইটা গ্রাম পার মিলিলিটার এককে। গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি একই কথা, কারণ 1 ml মানে মিলিলিটার সমানই 1 সিসি সমান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। কথা কি বুঝছো? কোনো সংজ্ঞা টঙ্গা মাথার আসার দরকার নাই। আপেক্ষিক গুরুত্ব যখনই দেওয়া থাকবে তখনই মনে রাখবা এটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে রো এর মান, এবং একটা ইউনিট থাকবে, রো ইকুয়াল ওই মানটাই গ্রাম পার এমএল এককে। বুঝছো কি বুঝো নাই? আরো সহজে মনে রাখতে পারো, পানির আপেক্ষিক গুরুত্ব 1, পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার এমএল, পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার এমএল। আপেক্ষিক গুরুত্ব নিয়ে ডিটেইলস পড়বো কখন? আপেক্ষিক গুরুত্ব নিয়ে ডিটেইলস পড়বা পরিমাণগত রসায়নে জিনিস আপেক্ষিক গুরুত্ব। এখন জাস্ট
এটার প্রয়োগ দেখো, এখন জাস্ট এটার প্রয়োগ দেখবা, আবেগ গুরুত্ব নিয়ে ডিটেলস পড়বা হচ্ছে পরিমাণগত রসায়নে, বুঝতে পারছো? প্রয়োগ হচ্ছে এই সেম প্রয়োগ কোথায় পাবা জানো? এই প্রয়োগটা কোথায় পাবা? দ্রাব্যতার অঙ্কে যেয়ে পাবা। দ্রাব্যতার অঙ্কে অনেক সময় আবেগ গুরুত্ব দেওয়া থাকে, মানুষ বুঝেই না কি করব। তুমি কি করবা? কি করবা? একটা জিনিসই, কাহিনী একটা জিনিসই করবা যে আবেগ গুরুত্ব মানে মনে করবা ঘনত্ব দেওয়া আছে। তাহলে কোনো জায়গায় যদি আমার আয়তনকে গ্রামে কনভার্ট করতে হয় বা গ্রামকে আয়তনে কনভার্ট করতে হয়, মিলিলিটার কনভার্ট করতে হয়, সেই জন্য এই আবেগ গুরুত্বটা দেওয়া আছে। বুঝতে পারছো জিনিসটা? এটা এইভাবে করে মনে করবা, এইভাবে করে মনে করবা, তাহলেই তোমার হয়ে যাবে। এখন দেখো সমস্যা যেই জায়গায়, যে আমি যদি ভি বের করি তাহলে ভি ইকুয়াল, হ্যাঁ ভি এর মানটা তুমি কিভাবে করে বের করতে পারো? তাহলে ভি এর মান হবে এম ভাগ রো, কিন্তু এম ভাগ রো যদি তুমি দাও, ভি এর মানটা এম ভাগ রো যদি তুমি দাও, তাহলে এম এর মান কত? 500 ভাগ রো এর মান কত? 1.5, রো এর মান কত? 1.5, তাহলে কত আসে? এটা 333.33, এটা আসছে 333.33 আসছে, তাই না? ওকে, এখন দেখো, এখন এই জায়গায় যে আমি মানটা পাইলাম, এটা কি এমএল এককে, কিন্তু এই ভিটা কোন এককে? লিটার এককে। লিটার এককে হলে কি করতে হবে? তাহলে 333.33 যে আছে মিলিলিটার ভাগ 1000 দিব, 1000 দিব। অথবা তুমি মানে এই ভেজালটা এটা যত আসে আর কি, এটা কত আসে? 10 ভাগ 106 ইন্টু 333.33 ভাগ 1000 পয়েন্ট 0.8230, হ্যাঁ ঠিক আছে, 0.823 মোলার। এই অঙ্কটা এইভাবে করে না করে কেউ যদি বলতো যে না, আমি এস ইকুয়াল আমাদের বিখ্যাত সূত্র 1000 W/mv করব, 1000 W/mv তে ভিটা হচ্ছে মিলিলিটার এককে, এটা দিয়ে করব, তাও করতে পারতো। সেটা কিভাবে করতে পারতো? সেম কাহিনী, অথবা বিকল্প পদ্ধতি, বিকল্প নিয়ম। কিভাবে করতে পারতো? 1000 ডাব্লু মানে কত? ডাব্লু মানে 10 গ্রাম ভাগ এম মানে 106, আর ভি মানে আমাদের বের হয়েছে, ওইটা তো বের করতেই হবে 333.33, ওই একই কথা। কেন? কারণ এইবার যেহেতু মিলিলিটার এককে, মিলিলিটার যেটা বের হয়েছে সেটাই বসাই দিলা, সেটা বসাইলেও তোমার অ্যান্সার কি আসছে? 0.823 মোলার। কথা কি বুঝছো? 1000 W/mv করতে পারো, হ্যাঁ বুঝছো? ক্লিয়ার? মানে কাহিনীটা বুঝছো? এখানে থিমটা বুঝতে পারছো কিনা, কি ঘটনাটা ঘটতেছে, এই জিনিসটা বুঝতে পারলা কিনা? একটা জিনিস হচ্ছে তোমার 10 গ্রাম দেওয়া থাকা, মানে তুমি যদি ভেঙে ভেঙেও করতা, মানে আমার এখানে এই অঙ্কটা করার প্রথম উদ্দেশ্য, আমি তো তোমাদেরকে বলতেছি এইটা এই জিনিস করাচ্ছি আমরা বেসিকের জন্য। অঙ্কের চেয়ে বড় বিষয় আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো হচ্ছে কিনা, আন্ডারস্ট্যান্ডিং আমাদের গ্রো হচ্ছে কিনা, এইটা এইভাবে করে চিন্তা করার চেয়ে আমাদের প্রথমত জিনিসটা আগে ভাবো, আগে ভেবে নাও, তোমার যখনই 10 গ্রাম দেয়া আছে, এন সমান W/m, তার মানে দ্রবের মোল বের করার জন্য 10/106, তার মানে এটার মোল হচ্ছে 106 গ্রাম দ্রব, 106 10/106 মোল দ্রব আছে, 10/106 মোল দ্রব আছে। এখন যদি আমি বলি মোলারিটির সংজ্ঞা অনুসারে কি, মোলারিটি কাকে বলে? মোলারিটির সংজ্ঞা অনুসারে মোলারিটি বলে হচ্ছে এই যে মোল দ্রবটা যে আছে সেইটা, এই মোল দ্রবটা আছে এইটা এখানে কত লিটারে সেটা বের করে একে কত, 1 লিটারে কত আছে। আর আমরা যদি এমএল দিয়ে চিন্তা করি, তাহলে সামথিং এমএল এ আছে এত মোল দ্রব,
সামথিং এম এল এ, মানে কত এম এল আমি জানি না, সামথিং এম এল দ্রবণে আছে এত গ্রাম দ্রব, এত মোল দ্রব, 10/106 মোল দ্রব। সেই সামথিং এম এলটা হচ্ছে 333.33 এম এল দ্রবণে আছে এত এত মোল দ্রব। একে কত, 1000 এম এল এ কত, 1000 এম এল মানে 1 লিটারে কত। এইভাবে করেও চিন্তা করতে পারি। কথা কি বুঝছো কি বুঝো নাই? এই কথা কি বুঝছো? আর আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব কি একই জিনিস? পরিমাণগত দিক থেকে একই জিনিস, পরিমাণগত দিক থেকে একই জিনিস। হ্যাঁ, পরিমাণগত দিক থেকে একই জিনিস। গ্রাম পার মিলিলিটার এককে মানটা, কারণ এখানে কোনো ইউনিট থাকে না আপেক্ষিক গুরুত্বে, কারণ হচ্ছে এটা দুইটা অনুপাত একই জিনিসের দুইটা অনুপাত, সেই জন্য এখানে কোনো ইউনিট থাকে না। কিন্তু ওইটারই ইউনিট বসাই দিলে, গ্রাম পার এম এল একক বসাই দিলেই, গ্রাম পার এম এল ইউনিট বসাই দিলেই সেটা ঘনত্ব হয়ে যায়। বুঝছো? এটা কি ক্লিয়ার? বুঝেছো? বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, যে এখানে তোমাকে দ্রবণ প্রস্তুত করতে দিবে, বলবে যে তুমি 0.5 মোলার সালফ্রিক অ্যাসিডের একটি দ্রবণ একটি 250 ml এর দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? বলো কিভাবে প্রস্তুত করবে? বলো বলো। 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 250 ml এর একটা দ্রবণ তুমি কিভাবে প্রস্তুত করবা? কিভাবে? হ্যাঁ, এখন আবেগিক গুরুত্ব মানে রো ধরতে হবে, আবেগিক গুরুত্ব মানেই রো। এখন না, তুমি সারা জীবনে আবেগিক গুরুত্ব সমান রোই ধরবা। আবেগিক গুরুত্বর কনসেপ্টটা ভালো মতো বুঝাই দিব পরে পরিমাণগত রসায়নে, এখন আর ওইটা নিয়ে টাইম নষ্ট করবো না। এখন যতই পড়বা মনে রাখবা যে আবেগিক গুরুত্ব মানেই রো, রোটার কিন্তু রো এর একটা ইউনিট দিয়ে দিবা। আবেগিক গুরুত্বের কোনো একক থাকবে না, রো এর একটা একক দিয়ে দিবা। আবেগিক গুরুত্ব দেওয়া থাকবে 5, তাহলে রো ইকুয়াল 5 গ্রাম পার এমএল। এককটা হবে গ্রাম পার এমএল এককে, ঠিক আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব বা গ্রাম পার এমএল এককে। রাইট, ডাব্লু বের করো। প্লিজ বলো কিউ, মানে এটা এটা বুঝি নাই। আচ্ছা, প্র্যাকটিস শিট কালকে দিব। আমি বললাম না যে প্র্যাকটিস শিটটা আজকে আমি দিতে চাইছিলাম, কিন্তু ওখানে অনেকগুলো ভুল ধরা পড়ছে, সেই জন্য প্রুফটা শেষ করতে পারিনি, প্রুফ রিডিংটা করা। ওকে, দেখো খেয়াল করো 0.5 মোলার। এখন দেখো এইটা তৈরি করার জন্য তুমি কি করবা? 0.5 মোলার তৈরি করার জন্য তুমি আগে দেখো তোমার এখানে মোলারিটি দেওয়া আছে, তোমার এখানে দ্রবণের আয়তন দেওয়া আছে, এইখানে তোমাকে এর ভর তুমি জানো, আণবিক ভর তুমি জানো। তাহলে তুমি যদি বলো S ইকুয়াল 1000 W/mv, এই ফর্মুলাটার কথা যদি তুমি চিন্তা করো, যেখানে ভিটা হচ্ছে মিলিলিটার এককে, এবং সেখান থেকে আমি ডাব্লু সমান পাই SMV/1000। তোমরা বলবা যে ডাব্লু সমান SMV/1000 আমরা ডিরেক্টলিও জানি, আমাদের বইয়ে দেওয়া ছিল, দেওয়া থাকলে তো কথাই নাই। তোমাদের 9-10-এ দেওয়া ছিল SMV/1000, তাই না? তাহলে এস এর মান মোলারিটি আছে 0.5 মোলার, এম মানে আণবিক ভর 98, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে কত? 98। আচ্ছা, ভি মানে আয়তন, দ্রবণের আয়তন মিলিলিটার এককে 250, ভাগ কত আসতেছে? 1000। কত গ্রাম আসে? কত গ্রাম? 0.5 গুণন 98 ইন্টু 250 ভাগ হচ্ছে 1000।
আসছে আমাদের 12.25 গ্রাম, তার মানে 12.25 গ্রাম। তাহলে এখন কিভাবে তৈরি করবা? তার মানে তুমি বলবা যে 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে এর মধ্যে পানি যোগ করে 1000 ml, সরি, পানি যোগ করে 250 ml করা হলে তার ঘনমাত্রা হবে 0.5 মোলার। কথা কি বুঝছো? মানে আমরা যদি 250 গ্রামের, সরি 250 মিলিলিটারের, ভাইয়া অর্গানিকে আপনার কাছে এখন লাইভে করছি, ইনশাল্লাহ সবই করে নিব। আপনি যখন আবার সেকেন্ড পেপার করবেন তখন কি আবার সব করা লাগবে? নিউ কিছু কি অ্যাড করবেন? অবশ্যই নিউ কিছু অ্যাড তো হবে, কারণ এইটা মূলত টার্গেট হচ্ছে 25 ব্যাচের জন্য। তবে তুমি 26 এর জন্য করতে পারো। মানে এখানে একটা বিষয় কি, আমি মনে করো ওই তোমাদের প্রাইভেট ব্যাচগুলোতে যেটা কাজ করি সেটা হচ্ছে যে আরেকটু বেশি আমরা প্র্যাকটিস করি, আর কনসেপ্টগুলো মোটামুটি আমি সবই দিয়ে দিব ওখানে। তবে ফিনান্সিয়াল প্রবলেম না থাকলে ওটাতে এনরোল করতে পারো, কারণ আমি তো অ্যাডমিশনের এইখানে, মানে আমার টার্গেট হচ্ছে সেকেন্ড পেপারে যেহেতু আমি সঠিক সময় শুরু করব, অ্যাডমিশনের এতটুকু পরিমাণও বাকি রাখবো না। এবং আমার একটা টার্গেটও আছে, আরেকটা টার্গেট হচ্ছে এই যে প্রথম পত্রেও তো আমি মোটামুটি অ্যাডমিশনেরটা কভার করে দিচ্ছি। তারপরেও যেই জিনিসটা গ্যাপ থাকবে, আমার এইটার যদি রেগুলার ক্লাস শেষও হয়ে যায়, আমার যখন যেইটা এখানে অ্যাড করার দরকার হবে, তোমাদেরকে আমি এক্সাম নেওয়া বলো, এগুলো আমি অব্যাহত রাখবো। মানে ধরো যে নতুন যেগুলো অ্যাডমিশনের জন্য, যেমন মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি কিছু দরকার হয় সেটা আমি দিয়ে দিব, ভার্সিটি অ্যাডমিশনের জন্য দরকার হয় সেটা দিয়ে দিব, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তো অবশ্যই দিব, এটা তো দিবই, এটা তো তোমাদের শীটও দিচ্ছি, আরও দিব এই জিনিসগুলো। তো সেই জিনিসটা আমি দিতেই থাকবো যাতে করে ইঞ্জিনিয়ারিং এ যে আর কোনো সমস্যা না হয়। ঠিক আছে? সাইকেল 3 কি লঞ্চ হয়েছে? না, সাইকেল 3 এখনো লঞ্চ করি নাই। আচ্ছা, লঞ্চ করে দিব, সমস্যা নেই। কি লিখছো? ইন বাংলাদেশ 1 মোল refers to a quantity. ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এটা বুঝতে পারছো, ক্লিয়ার হইছো? এখন দেখো, এখন কয়েকটা জিনিস তোমরা কি এগুলো জিনিস সম্পর্কে জানো কিনা? প্রথম কথা হচ্ছে, বলো দেখি, মোলার দ্রবণ বলতে কি বুঝো? মোলার দ্রবণ এটা বলতে কি বুঝো? এটা প্রথম। মোলার দ্রবণ বলতে তুমি কি বুঝো? মোলার দ্রবণ মানে কি? যে দ্রবণের ঘনমাত্রা, যেই দ্রবণটার ঘনমাত্রা কি বলতো? ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। যেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার সেটাকেই মোলার দ্রবণ বলে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে তোমার, মানে তোমার তো ওয়ান মোলার, তুমি দেখো মোলারিটির সংজ্ঞা কি? মোলারিটির সংজ্ঞা হচ্ছে S=N/V। আমি যদি ভিটাকে 1 লিটার রাখি, 1 লিটার, তাহলে এক লিটারে অ্যাকচুয়ালি এটা বলতে যেটা বোঝাচ্ছে যে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব, এটা বুঝায় মোলার, মানে মোলার দ্রবণ বলতে 1 লিটার দ্রবণে কি 1 মোল দ্রব। বুঝছো? ক্লিয়ার? এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, ঠিক আছে আমি তো মোলার দ্রবণ বুঝলাম, তাহলে এইবার
এবার আমি জানতে চাই সেমিমোলার দ্রবণ কি? সেমিমোলার দ্রবণ কি? সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। 0.5 মোলার মানে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব উপস্থিত থাকে, দ্রবীভূত থাকে, তাই না? আচ্ছা, থার্ড ওয়ান, এরপরে সেমিমোলারের পরে আমি যদি বলি ডেসিমোলার দ্রবণ কি? ডেসিমোলার, ডেসিমোলার দ্রবণ মানে কি আসলে? ঘনমাত্রা কত বলতো ডেসিমোলারে? ঘনমাত্রা 0.1 মোলার। এটা বলতে আমরা কি বুঝি? 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাই না? আরো দ্রবণ, আরেকটা দ্রবণ আছে, সেটা কি বলতো? আরেকটা হচ্ছে আমাদের সেন্টিমোলার। সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ কি? যেটার ঘনমাত্রা 0.01 মোলার, অর্থাৎ 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাই না? ওকে, ক্লিয়ার? বুঝছো বুঝছো? ক্লিয়ার হইছো? ফোর্থ চ্যাপ্টারের বই লাইন বাই লাইন পড়বো নাকি আপনার লেকচার এবং বইয়ের ম্যাথ? আমার লেকচার আর বইয়ের ম্যাথ এখন করবা। কোন কোন থিওরি? আপনি কোথায় গেলেন ভাইয়া? আমার ভয় লাগতেছে আপনি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? এখন দেখো, খেয়াল করো, তোমাকে এরকম কোশ্চেন দিবে, এরকম কোশ্চেন দিবে যে প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণ কাকে বলে? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে, তাকে প্রমাণ দ্রবণ বলে। যে দ্রবণের কি ঘনমাত্রা জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। এখন কথা হইল, তোমাকে যদি এখন কোশ্চেন দেয় মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, বা সেন্টিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, তাহলে পারবা কি পারবা না? একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, পারবা? মোলার দ্রবণ, মোলার দ্রবণ কেন কেন প্রমাণ দ্রবণ? কারণ মোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার। মোলার দ্রবণের ঘনমাত্রা কত মোলার? 1 মোলার। যেহেতু ঘনমাত্রা তুমি জানো, তাহলে এটা একটা প্রমাণ দ্রবণ, ঘনমাত্রা 1 মোলার। সুতরাং এর ঘনমাত্রা আমাদের জানা, তাই মোলার দ্রবণ একটি কি? মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। বলো প্রমাণ দ্রবণ কোনগুলা? মোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, হ্যাঁ সেন্টিমোলার দ্রবণ, তারপরে ডেসিমোলার দ্রবণ, সেগুলো সবগুলোর কি ঘনমাত্রা তোমার জানা।
তো সবগুলোই প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ বললে বোঝা যাবে যে সেটা হচ্ছে যার ঘনমাত্রা তুমি জানো, সেটাই হচ্ছে প্রমাণ দ্রবণ। বুঝছো? আচ্ছা, এইবার এরপরে হ্যাঁ, ওকে, এইবার খেয়াল করো, এইবার আমরা আরেকটা বেসিক জিনিস বলবো। দেখো, টাইট্রেশনের প্রসেস কি? কোনো একটা বিক্রিয়ায় তোমার যে টাইট্রেশন থাকে, সেই টাইট্রেশন করার প্রসেসটা কি? তোমরা কি প্র্যাকটিক্যালি টাইট্রেশন করছো? প্র্যাকটিক্যাল করছো টাইট্রেশন? একটু জানাও তো, তোমরা কি টাইট্রেশন করছো? কমেন্ট করো, কমেন্ট। করেছো? ওকে, করছো অনেকে। আচ্ছা আচ্ছা, টাইট্রেশন দেখো, টাইট্রেশন জিনিসটা কি? দেখো, টাইট্রেশন জিনিসটা আমি একটু বুঝাই দিই, ভালো করে মনোযোগ দাও। একটা প্রসেস দিয়ে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপরে এর সংজ্ঞাতে আসব। বিষয়টা 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 কি জিনিস ভালো করে খেয়াল করো। ধরো তোমার কাছে মনে করো সালফিউরিক অ্যাসিড এর একটা প্রমাণ দ্রবণ আছে, আরো ইজি নেই, আচ্ছা না, সালফিউরিক অ্যাসিড ঠিক ছিল, এটা একটা প্রমাণ দ্রবণ আছে, ঠিক আছে? মানে তোমার ল্যাবরেটরিতে একটা সালফিউরিক অ্যাসিডের প্রমাণ একটা দ্রবণ আছে। কাকে বলে এইটা পরের ইস্যু, আগে আমরা বুঝবো। দেখো, সালফিউরিক অ্যাসিডের একটা প্রমাণ দ্রবণ আছে, তার মানে কি এর ঘনমাত্রা তুমি জানো, প্রমাণ দ্রবণটা আছে, এটা ঘনমাত্রা তোমার ল্যাবরেটরিতে যেহেতু এটা আছে, এটা তুমি ঘনমাত্রা জানো, মানে প্রমাণ দ্রবণ এটা। তোমার কাছে একটা অজানা দ্রবণ আছে, যেটা তুমি ঘনমাত্রা জানো না, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, মনে করো এটা একটা অজানা দ্রবণ, এটা হচ্ছে অজানা দ্রবণ, ঠিক আছে? অজানা দ্রবণ, এটার ঘনমাত্রা তুমি জানো না, ঠিক আছে? এখন কি হইল যে তুমি এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, একটু দেখো বিক্রিয়াটা আগে দেখো। বিক্রিয়াতে কি হচ্ছে যে এইটার এই সোডিয়াম হাইড্রোক্সাইডের, দেখো এই যে সোডিয়ামটা আর সালফেট মিলে সোডিয়াম সালফেট তৈরি করবে, আর এখানে H2O তৈরি করবে। সমতা যদি করতে চাই, এখানে যেহেতু এর হচ্ছে এখানে নাইট্রোজেন 2টা দিতে হবে, তাহলে পানি হয়ে গেল হচ্ছে এখানে 4টা অক্সিজেন আর তোমার 2টা অক্সিজেন, হ্যাঁ 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন, মানে 2 অণু পানি। এটা তাহলে এই হচ্ছে তোমার বিক্রিয়া। আচ্ছা, এখন কথা হইল যে এই বিক্রিয়ায় এই যে ব্যাপারটা এরকম যে এর 1 মোল, এইটার 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে, বুঝতে পারছো? মানেই জানি না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আগে প্রসেসটা বুঝো, তারপর আমি এটা নিয়ে বর্ণনা করতেছি, ভালো করে সংজ্ঞাটা বলে দিচ্ছি। তারপরে এর 1 মোল এর 2 মোলকে প্রশমিত করে। এখন এটার একটা নিয়ম হচ্ছে, এটা ভালো করে মনে রাখো, যে কোনো বিক্রিয়ার জন্য একটা সব সময় একটা জিনিস প্রযোজ্য, এটার নাম হচ্ছে সহগ অনুপাত সূত্র। এইটা খুব ভালো করে মনে রাখবা। কি প্রযোজ্য বলতো? সহগ অনুপাত সূত্র নামে একটা সূত্র আছে, এটা অল টাইম প্রযোজ্য। সহগ অনুপাত সূত্র জিনিসটা কি? সহগ অনুপাত সূত্র জিনিসটা হইল যে তুমি যতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করবা ভাগ
যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করবা, মানে এর এর যতটুকু সাথে বিক্রিয়া করবে সেইটার পরিমাণটা আমি যদি মোল দিয়ে বের করি, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ভাগ এন অফ সালফিউরিক অ্যাসিড, মানে এর কত মোল এর কত মোলের সাথে বিক্রিয়া করে, এটা সমান এদের যে সহগগুলো আছে, এখানে সামনে আছে 1 2, এখানে আছে 1, এই যে NaOH এর সহগ আছে 2, এটা উপরে দিব 2, এটার সহগ আছে 1, ভাগ দিব 1। এটাকে বলা হয় হচ্ছে সহগ অনুপাত সূত্র। এইটাকে বলা হয় হচ্ছে সহগ অনুপাত সূত্র। কথা কি বুঝছো? এটার নাম কি? সহগ অনুপাত সূত্র। এর কত মোল এর কত মোলের সাথে বিক্রিয়া করবে। মনে করো আমি তোমাকে যদি দেই, ধরো একটা কোশ্চেন যদি দেই, ভালো করে মনোযোগ দাও। মানে আমি তোমাকে যদি বলি যে 10 মোল, দেখো এই সহগ অনুপাত সূত্রের কাহিনীটা একটু আগে দেখে নাও। আমি যদি তোমাকে বলি যে 10 মোল সালফিউরিক অ্যাসিড কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এর সাথে বিক্রিয়া করবে, এগুলো বেসিক আর কি। এগুলো বেশি করে পড়বা কোথায়? পরিমাণগত রসায়নে। এই চ্যাপ্টারে একটু বেসিক দেওয়া আছে জিনিসগুলোর, সেই জন্য আমি উপর দিয়ে একটু পড়াই দিচ্ছি জিনিসটা। ছোট ছোট কোশ্চেন আসে, আমরা আরো পড়বো সিরিয়ালি, যখন পড়বো তখন আবার এইটার অনেক কোশ্চেন সলভ করবো। আজকে আমরা বেসিক পার্টটা শুরু করতেছি। মনে করো এন অফ, এখানে আগে তোমাকে বিক্রিয়া লিখতে হবে, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি, এবং সমতাকৃত বিক্রিয়া লিখে ফেলছো। এরপরে তুমি সহগ অনুপাত সূত্র দিবা, এন অফ NaOH ভাগ এন অফ সালফিউরিক অ্যাসিড সমান NaOH এর উপরে আছে 2, মানে আগে আছে 2 আর এটার আগে আছে 1। এটার কথার অর্থ, এখন আমরা যদি এন অফ NaOH ভাগ সালফিউরিক অ্যাসিডের কত মোল নিছি 10 মোল, তাহলে এখানে যদি 10 বসাই ইকুয়াল আসবে 2। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল আসলে আমার বিক্রিয়া করবে, 2 গুণন 10 মানে কত মোল বলো তো? 20 মোল। এখন 20 মোল থেকে আমি গ্রাম বের করতে পারবো কি পারবো না বলো? এই সোডিয়াম হাইড্রোক্সাইডের 20 মোল, মোল মানে কি W/M, তার মানে W/M সমান 20। এটা কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের W সমান কি হবে? 20 গুণন সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আণবিক ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। হ্যাঁ, মানে আণবিক ভর অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 40 না? সোডিয়ামের 23, 16 আর 1 মিলে 40। তার মানে কত গ্রাম হবে বলো তো? কত গ্রাম হবে? 800 গ্রাম। বুঝছো কি বুঝো না? এই অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। সহগ অনুপাত সূত্র, সহগ অনুপাত সূত্র জিনিসটা বুঝতে পারছো কিনা? সহগ অনুপাত সূত্র জিনিসটা কি এটা বুঝতে পারছো কিনা? এইটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এটা যে তোমার এই চ্যাপ্টারে আছে তা না। সহগ অনুপাত সূত্রের বিষয়টা আমি বুঝাইলাম যে এর 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 সহগ বা এর সহগ ইকুয়াল 2/1, এর সহগ ভাগ এর সহগ সমান হচ্ছে 2/1। যদি এর মোল দেওয়া থাকে যে এর কত, এই যে এর হচ্ছে 10 মোল, এর কত মোলের সাথে বিক্রিয়া করবে? অ্যান্সার হচ্ছে এর 20 মোলের সাথে বিক্রিয়া করবে। 20 মোল মানে কত গ্রাম সেটা আমরা পেয়ে গেলাম। এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও সবাই কি ক্লিয়ার কিনা জিনিসটা। খুব ভালো বুঝছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝছো? অস্থির অস্থির, এই পোলাপাইন তোমরা তো ভালো, সব বুঝো। আচ্ছা, গুড, ভেরি গুড। এখন দেখো, এখন খেয়াল করো, এখন জিনিসটা খেয়াল করো। ব্যাপারটা হচ্ছে কি যে যখন একটা দ্রবণে, স্যার যারটা দেওয়া থাকে তাকে দিয়ে ভাগ করতে হয় না, মানে এটা নিয়মটা হচ্ছে, মনে করো তুমি এইটা যদি, মানে তোমার দেখো সহগ অনুপাত সূত্র বিষয়টা কি আসলে? সহগ অনুপাত সূত্রের বিষয়টা হচ্ছে যে তুমি এখানকার যে কোনো দুইটা যদি নাও, মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তোমাকে দেওয়া হইলো যে 20 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কত মোল তুমি পানি পাবা, কত মোল পানি পাবা, তখন তোমাকে দিতে হবে এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ভাগ এন অফ পানি সমান, সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে 2 আছে, এখানেও 2 আছে, 2/2 মানে 1। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল তৈরি হবে পানিও তত মোল তৈরি হবে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যত মোল বিক্রিয়া করবে তত মোলই পানি তৈরি হবে।
এইটাকেই বলে সহগ অনুপাত সূত্র। এইটা যে কোনোটার সাথে প্রযোজ্য, শুধু বিক্রিয়ক না, বিক্রিয়ক উৎপাদ বিক্রিয়ক উৎপাদ যে কোনোটার জন্য প্রযোজ্য। এটাকেই বলে সহগ অনুপাত সূত্র। বুঝছো? এটা কি বুঝেছো? ক্লিয়ার? সেটাই দেওয়া থাক না কেন। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এখন এই জিনিসটা একটু দেখো যে ধরো আমরা আমাদের যখন একটা প্রমাণ দ্রবণ দেওয়া থাকে, এখন এখন বিষয়টা বুঝো, একটা প্রমাণ দ্রবণ দেওয়া আছে। আচ্ছা এই জিনিসটা এখন এই জায়গায় মনে করো যে এই দুইটা জিনিস নিচ্ছি, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন মোল বের করার জন্য যে আমাদের ফর্মুলা আছে, মোল বের করার জন্য এস ইন্টু ভি, এই ফর্মুলাটাকে যদি আমরা কাজে লাগাই, এস ইন্টু ভি এর ফর্মুলাটাকে যদি আমরা কাজে লাগাই, তাহলে এস ইন্টু ভি এই সূত্রটা যদি তুমি কাজে লাগাও, এন ইকুয়াল এস ভি এই সূত্র যদি তুমি কাজে লাগাও, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস মনোযোগ দাও। মনে করো তুমি প্রমাণ দ্রবণটা আছে, এইটা একটা টেস্ট টিউবের মধ্যে তুমি নিছো। টেস্ট টিউবে নেওয়ার পরে তুমি এর মধ্যে একটা নির্দেশক যোগ করছো। নির্দেশক যোগটা করা হয় এই কারণে যে যখনই পূর্ণ প্রশমন হয়ে যাবে, পূর্ণ প্রশমন বিন্দুতে এটার হঠাৎ করে বর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখো ভালো করে বুঝো, তুমি একটা টেস্ট টিউবের মধ্যে, ধরো একটা টেস্ট টিউবের মধ্যে কি নিছো, সালফিউরিক অ্যাসিড দ্রবণ নিছো। ধরো টেস্ট টিউবের মধ্যে যতটুকু নিছো সেটা মনে করো 50 ml নিছো। ভালো করে মনোযোগ দাও, 50 ml তুমি নিছো। এটার কিন্তু অলরেডি তুমি ঘনমাত্রা জানো, কারণ এটা প্রমাণ দ্রবণ, ঘনমাত্রা জানো। তার মানে এটার ভি যেটুকু নিছো সেটা তুমি জানো, এস তুমি জানো। এখন কি করলা, উপর থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যোগ করা শুরু করলা নির্দেশক দেওয়ার পরে। এখানে নির্দেশক দেওয়ার পিছনে কারণ কি, আমার কখন প্রশমিত হয়ে যাবে সেই বিন্দুটা যাতে আমি বুঝতে পারি, তাহলে তখন হঠাৎ করে বর্ণ চেঞ্জ হয়ে যায়। বর্ণ চেঞ্জটা বোঝার জন্য যে কখন, এটাও তোমাদের পরিমাণগত রসায়নের জিনিস। তারপরে এখানে একটু পড়তেই হবে, কারণ তোমাদের অনেক কলেজে অনেক জায়গায় পরিমাণগত রসায়নে এটা থাকলেও এই টাইপের কোশ্চেনও দিয়ে দেয় তোমাদের। যেমন দিয়ে দেয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, এই টাইপের কোশ্চেনগুলো সবগুলোই পরিমাণগত রসায়নে। কিন্তু এই টাইপের কোশ্চেন তোমাদের বেশিরভাগ কলেজে এই চ্যাপ্টারে দিয়ে দেয়। তাই যেহেতু তোমার প্রিপারেশনটা ফুল হইতে হবে, তাই পুরো প্রিপারেশনের জন্য এই জিনিসটা ভালো করে বুঝে নাও। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন খেয়াল করো যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ নিচ্ছি, মানে প্রমাণ দ্রবণটা যার ঘনমাত্রা তুমি জানো। তাহলে তুমি 50 ml মনে করে নিছো, সেটা তো তুমি জানো যে 50 ml নিছো, তাহলে এর এস আর ভি তুমি দুটাই জানো। এখন দেখো, এখন তুমি উপর থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতেছো, যোগ করতে 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 যখন প্রশমিত হয়ে গেছে সেই বিন্দুটার জন্য কিন্তু তুমি নির্দেশক দিছো যে হঠাৎ করে বর্ণ পরিবর্তন হয়ে যাবে, তখন দেওয়া বন্ধ করে দিলা। দেওয়া বন্ধ করে দিয়ে তুমি এইখান থেকে মাপলা যে আমি আসলে কতটুকু ভি দিলাম, কতটুকু ভি দেওয়ার ফলে, কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে এইটা পূর্ণ প্রশমন হয়েছে, তুমি সেটা পেয়ে গেলা। এখান থেকে কতটুকু নিছো। এখন দেখো কাহিনীটা কি হলো, এখন তুমি এই সূত্রের মধ্যে আসো। এই জিনিসের তুমি এস আর ভি জানো, এস মানে তো আগে থেকেই জানো যেহেতু প্রমাণ দ্রবণ। তুমি একটা বিকারে কতটুকু নিছো, টেস্ট টিউবে কতটুকু নিছো সেটুকু তুমি জানো, তাই ভিও জানো, এস আর ভি দুটাই তুমি জানো। এই জায়গায় যদি এন ইকুয়াল এস ভি বসাই, এই জায়গায় এন ইকুয়াল এস ভি যদি বসাও, এই ভিটা কতটুকু সেটা যদি তুমি এখানে বসায় দাও, এইখান থেকে তুমি এস এর মান বের করতে পারবা কি পারবা না সেটা আমাকে একটু জানাও। এস এর মান কি বের করা যাবে না? এস এর মান কি বের করা যাবে? এই ভি তো তুমি এখান থেকে বের করছো যে কতটুকু দেওয়ার ফলে এটা বর্ণ পরিবর্তন হয়েছে। তুমি এস আর ভি এইটার দুইটাই জানো, উপরেরটার তুমি এস জানো না কিন্তু ভি তো জানো, এই পাশে তো 2/1 আছে। তাহলে তুমি কি এস এর মান জানো কি জানো না সেটা আমাকে বলো। বুঝছো? এটা কি আপনি সন্ধ্যায় রমজানে এত ব্যস্ততার মধ্যে আমি একটা জিনিস ফিল করি, আমি একটা জিনিস মনে করি, রমজান মাসে আমাদের সংযমের মাস। তো রমজান মাসে আমি আমার হার্ড ওয়ার্কটা আরো বাড়াই দিই। এটার পিছনে রিজন হচ্ছে আমি মনে করি আল্লাহর কাছে, মানে ওই যে অযথা আড্ডা দেয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাইতে যাওয়া, এই জিনিসগুলো তো আমরা অন্যান্য সময় আমি করি আর কি। হ্যাঁ, টাইম তো নষ্ট হয়। তো এই রমজান মাসে আমি ওইটা বাদ দিয়ে আরো বেশি ক্লাস নিই আর কি। এখন আমি দেখা যাচ্ছে আমি সারাদিনই ক্লাস এবং
এই যে তোমাদের কন্টেন্ট এই সেই এগুলো, আবার জবের স্টুডেন্টরা আছে ওদেরকে ওদের ক্লাস নেই, এটা নিয়ে ব্যস্ত। তো এটা একটা সবচেয়ে বড় যেই জিনিসটা, তুমি একটা জিনিস ফিল করবা, মানুষের মেইন আনন্দ, কিন্তু মেইন আনন্দটা হচ্ছে মানসিক প্রশান্তি। তুমি যখন পড়াশোনা করে মানসিক প্রশান্তি পাবা, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তুমি ভালো কাজ করে যখন মানসিক প্রশান্তি পাবা, মানসিক প্রশান্তিটা তোমার যখন এই ভালো কাজগুলোতে আসবে, তখন দেখবা যে সব জিনিসগুলো তোমার তাড়াতাড়ি তুমি ভালোর দিকে যাচ্ছ, তুমি সবকিছু ভালোর দিকে যাচ্ছে। তুমি হঠাৎ করে এই জায়গায় তো 10 টাকা ঠকাইতে পারি, এইটা যদি মানসিক প্রশান্তি এইটাতে আনে তাহলে খুবই সমস্যা। তুমি যদি ভালো কাজে মানসিক প্রশান্তি আনতে পারো, দেখবা যে তোমার অন্য লেভেলের, তোমার যে স্কিলগুলো আছে অন্য লেভেলের ডেভেলপ হয়ে যাবে সেগুলো, বুঝছো? ওকে, দেখো খেয়াল করো, এইটার এস আর ভি, এইটার এস ইন্টু ভি দেওয়া আমরা জানি, কারণ এটা প্রমাণ দ্রবণ, তাই তো ঘনমাত্রা জানি। কতটুকু আমি টেস্ট টিউবে নিছি সেটা তো আমি নিজেই জানি, ঠিক আছে। আর নির্দেশক যখন আমি দিছি, নির্দেশক দেওয়ার ফলে আমরা এরপরে এনওয়াই যোগ করতে করতে যখন বর্ণ পরিবর্তন হবে, যোগ করা বন্ধ করলাম, কতটুকু দিলাম সেই ভি তো আমি জানি, সেই ভি এর মান, এস আর ভি এর মান আমি জানি, এর ভি এর মান জানি, তাহলে এখান থেকে আমি এস এর মান যে বের করব, এরই নাম হচ্ছে টাইট্রেশন, এরই নাম টাইট্রেশন। অজানা যে দ্রবণ আছে, অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে আমাদেরকে বলবে টাইট্রেশন। তাহলে টাইট্রেশন কাকে বলে? এখন দেখো, টাইট্রেশনের সংজ্ঞা যদি তুমি করে মুখস্থ করো ভুলে যাবা। এখন এই জিনিসটা যখন থাকবে তোমার আর কোনো সমস্যা নাই। একটা অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য একটি কোনো প্রমাণ দ্রবণের সাথে প্রশমন বিক্রিয়ায় তুমি একবারে পুরাটা ডিটেলস বলতে পারো যে ফোটায় ফোটায় অজানা দ্রবণটা যোগ করে বর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত উক্ত দ্রবণের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে, হ্যাঁ, উক্ত অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই তোমার হচ্ছে টাইট্রেশন বলে। এইভাবে করে বলতে পারো। কিন্তু কথাটা হচ্ছে, তুমি যদি এটা না বুঝো, তোমার পুরা সংজ্ঞার মধ্যে কি লেখা আছে তুমি কিছুই বুঝলা না, পুরা সংজ্ঞার মধ্যে আসলে কি দিছে, আসলে কেন দিছে, কি দিছে, কিছুই বুঝলা না। বুঝতে পারছো? এইভাবে করে বুঝে বুঝে জিনিসটা বোঝার চেষ্টা করবা যে আমাদের এইটা হচ্ছে প্রমাণ দ্রবণে সবকিছু জানা। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের জন্য তোমার হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে অজানা দ্রবণটা ফোটায় ফোটায় যোগ করে মানে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে ওই অজানা দ্রবণটা ফোটায় ফোটায় যোগ করে বর্ণ পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা অজানা দ্রবণের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকেই টাইট্রেশন বলে। তোমাদের বইয়ে এখন যেমনে লেখা আছে সেইভাবে করে আমরা আগামী দিন আমরা ওগুলো আবার দেখবো, সমস্যা নেই। উপযুক্ত নির্দেশক, হ্যাঁ নির্দেশক লাগবে আর কি, নির্দেশক জিনিসগুলা এক একটার জন্য এক একটা নির্দেশক কাজে লাগে। আবার ওই পরিমাণগত রসায়ন আর কি, এটাও পরিমাণগত রসায়নের জিনিস, ঠিক আছে। এক একটা দ্রবণে এক একটা মানে পিএইচ এর মানের মধ্যে এক একটা আসলে নির্দেশক কাজ করে। আচ্ছা, সংজ্ঞা বা ইয়া আজকে আমি পড়াবো না, কারণ সংজ্ঞা টঙ্গা এগুলো আমি আবার সিরিয়ালি প্রথম থেকে পড়াবো। আজকে আমি বললাম যে বেসিক দিব, সেই জন্য। ওকে, এইবার দেখো আরেকটা জিনিসের বেসিক দিয়ে আজকে শেষ, আরেকটা জিনিসের শুধু বেসিক দিব, সেটা হচ্ছে তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যে আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো হচ্ছে তুমি বিশুদ্ধ অবস্থায় পাবা, যেগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, মেইন দুইটা জিনিস যেগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং যাদেরকে রেখে দিলেও ঘনমাত্রা পরিবর্তন হয় না, ঘনমাত্রা পরিবর্তন হয় না। আরেকটা জিনিস আছে, মানে আরো দুইটা জিনিস আছে, যেমন যারা বাতাস বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, বাতাস বা
জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না। আর পাত্রের ক্ষয় হয় না, মানে পাত্রের মধ্যেও বিক্রিয়া হয় না। এইটারই বিপরীত গুলা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটারই বিপরীত, যাদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, যাদেরকে রেখে দিলে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়। নির্দেশক কি জিনিস? আচ্ছা, নির্দেশক পরে, নির্দেশক নিয়ে পরে আমরা বলবো। নির্দেশকের নাম শুনবো আর কি, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথিলিন, এগুলো হচ্ছে নির্দেশক। এখন নির্দেশক পড়ানো যাবে না, পরিমাণগত রসায়নে এটা আছে, এটা এখন পড়ানো যাবে না। ইন্ডিকেটর, আচ্ছা ঠিক আছে। সাধারণত মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কোনগুলা হয়? যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। সোডিয়াম কার্বনেট, কার্বনযুক্ত কোনো জিনিস থাকলে সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড হয় সোডিয়াম কার্বনেট বা আর এদিকে প্রাইমারি স্ট্যান্ডার্ড, আবার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এগুলো আমরা দেখব। তো সাধারণত কোনটা ভালো? তুমি মনে করো একটা পরীক্ষাগারে রেখে দিছো, পরীক্ষাগারে কি রেখে দিছো? পরীক্ষাগারে রেখে দিছো মনে করো একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ রেখে দিছো, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা রেখে দিছো, তুমি ওর গায়ে লিখে দিছো যে এই জায়গায় একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ লিখে দিছো, যার গায়ে তুমি লেভেল লাগাই দিছো যে এটা তো 0.2 মোলারের একটা দ্রবণ। তুমি তো খুব খুশি, যখন বিক্রিয়া করতেছে তুমি তো খুব খুশি, আরে এটা তো 0.2 মোলার দ্রবণ। কিন্তু সে নিজে নিজে এই দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি তোমার কাজে দিবে? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ গুলা তুমি অনেকদিন রেখে দিতে পারবা। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হয়। বিক্রি মানে যখনই তৈরি হয় তখনই আসে, মানে খুব কম সময়ে তুমি রেখে দিতে পারবা। নাহলে তুমি প্রমাণ দ্রবণ মনে করতেছো এটা প্রমাণ দ্রবণ, আসলে প্রমাণ দ্রবণ না, তুমি তোমার ঘনমাত্রা আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, রেখে দিলে ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, কবে নেবেন? হ্যাঁ, চ্যাপ্টার 4-এ। তো আজকের বেসিক এতটুকুই। আজকে আর আমি স্যার এগুলো কি মুখস্থ করতে হবে? নামগুলো মুখস্থ করতে হবে। শুনো, এই চ্যাপ্টারে মূলত এমসিকিউ আসে, তাই আমরা অনেক 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 এমসিকিউ প্র্যাকটিস করব, মানে যাতে করে আমাদের এমসিকিউ প্র্যাকটিসের মধ্যে থেকে এমসিকিউ সব জায়গায় আসে। আমরা এত এমসিকিউ প্র্যাকটিস করব, কি বলো? বুঝছো? মূলত এমসিকিউ আসবে, মাঝে মাঝে যেগুলো ক্রিয়েটিভ আসতে পারে সেগুলো নিয়ে আমি পড়াবো, বা ভর্তি পরীক্ষায় যেরকম কোশ্চেন আসতে পারে সেটা করাই দিব। ঠিক আছে? মূলত এমসিকিউ আসে মাঝে মধ্যে। ওই যে অভিনবর 2018-তে ক্রিয়েটিভ আসছিল একটা, তার আগেও ক্রিয়েটিভ আসছিল, আসে না যে তা না, মাঝে মধ্যে আসে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।